মর্নিং এভরিওয়ান, হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল নীলিমা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখতে পাচ্ছ ওইসব জায়গায় আমার দুষ্টুমি করছে আর ওকে আমি ধরে ধরে এদিক ওদিক পাঠাচ্ছি, শুধু আমার সাজার জিনিস নিয়ে ওর কাজ বাজ। আজকাল ভীষণ সাজা শিখেছে, মানে ভীষণ সাজতে ভালোবাসে, দেখি অল টাইম লিপস্টিক পরে থাকে। যাই হোক, তো সকালবেলায় সাদা শাড়িটা পরে নিয়েছি। আর আজকে যাব আমি শীতলা মায়ের পুজো দিতে, আমাদের এইখানে শীতলা মায়ের পুজো আছে আজকে, তো সেই জন্য ওখানে যাব। তো সাদা শাড়ি তো সেরকমভাবে পরাই হয় না, একমাত্র পুজো অকেশন ছাড়া। আমার ক্ষেত্রে এটা আমি দেখেছি, আমি অনেকবারই দেখেছি, যেদিন খুব জলদি থাকে সেদিন যে শাড়ি পরতে এতটা দেরি হয় সে কি আর বলবো তোমাদের। তো যাই হোক, একটু হালকা গয়নাও পরে নিচ্ছি, একটা টার্সেল আর লাল ব্লাউজের সঙ্গে সাদা হারটা আমার বেশ ভালোই লাগছিল, তাই ভাবলাম পরেই নিই। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। একটু শাখা চুড়ি পলা পরে নিচ্ছি, কিছুদিন ধরে তো হাতে পলাই ছিল, শাখা খোলা ছিল আমার, তো তাই একটু শাখাও পরে নিচ্ছি যেহেতু পুজো দিতে যাব। এরই ফাঁকে ঐশ্বর্যকেও কিন্তু আমি রেডি করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, তো দেখো এখন রেডি হয়ে গেছি আর এখন যাবো আমাদের এখানে পাড়ার শীতলা পুজো আছে, তো সেখানেই যাব। তো কেমন লাগে, আজকে উপোস রয়েছি, মেয়েও সাদা কালারের ড্রেস পরেছে আর দেখো আমার চোখটা পুরো লাল হয়ে গেছে। দেখো এগুলো চোখে কিছু দিতে পারছি না, কাজল টাজল যায় না, কী হয়েছে চোখে, ইনফেকশন হয়ে গেছে বা অ্যালার্জি হয়ে গেছে। যাই হোক, তো সাথে সাথে পরে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। টাটা। তো চলো, আজকে কিন্তু আমাদের এখানে এই ঠাকুরটার অনেক জাগ্রত, তো তোমাদের সবটা শেয়ার করবো, দেখতে থাকো যেটুকু পারবো। ক্যামেরা তোলা বারণ ওখানে, তো খুব সুন্দর পুজো হয়। আর চলো দেখা যাক, যদি তুলতে পারে অবশ্যই তোমাদের দেখাবো। মায়ের পায়ের থেকে বুকের থেকে ফুল পড়ে, তারপর পুজো শুরু হয়, এগুলো সত্যি খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো যদি শুরু হয় আমি অবশ্যই তোমাদের সত্যি কথা বলতে আগের বছর এইখানে এসে আমি পুজো দিতে পারিনি, আমার ভীষণ মনটা খারাপ করেছিল, তাই ভাবলাম এবছর উপোস থেকে অবশ্যই মাকে একটু পুজো দেবো। তো একটা মালা নিয়ে এসেছিলাম, মালা একটু পরিয়ে দেওয়া হলো। আর দেখো মালাটা কত সুন্দর, প্রথমত ঠাকুর মশাই বলছিল পরানো যাবে না, যা পরে অনেক মালা যেহেতু মায়ের গলায় চড়ে গেছে, তো বলছিল আর জায়গা নেই, আর জায়গা নেই, আর প্রচুর মালা পরে। দেখো কত মালা পড়েছে, সামনে থেকে দেখলে আরো বেশি করে বুঝতে পারবে যেখানে কত মালা দেওয়া ছিল। যাই হোক, অনেক কষ্টে সাদা মালাটা পরানো হলো আর বেশ সুন্দর লাগছিল, যদিও পরে অনেক মালা এসেছিল। যে মালাগুলো আর পরানো যায় না, সে মালাগুলো দেওয়ালের সাইডে, এবারে গ্রিলের সাইডে, মন্দিরের সাইড দিয়ে বেশ সাজিয়ে দেয়, বেশ ভালোই লাগে দেখতে। আর এবছরের মাটা কিন্তু দেখতে কত সুন্দর লাগছে। তো মালা টালা পরানোর পর এই যে ঘট নিয়ে যাচ্ছে গঙ্গা বরণে, মানে জল নিয়ে আসবে গঙ্গা থেকে ঘট নিয়ে গিয়ে, তো এই যে চলে গেছে, আবার চলেও এলো। তো তারপর এখন ঘট প্রতিষ্ঠিত হবে, দেন তারপর পুজো স্টার্ট হবে, অনেক বাকি। তবে তোমাদের একটা কথা বলি, আগে এখানে বিয়ে হয়ে আসার পর আমি কিন্তু এই মায়ের নামে অনেক শুনেছি, আর সত্যি কথায় মাকে আমি ভীষণ মানি, কারণ আমি মাকে অনেকবার পেয়েছি আর অনেক ভালো আমার হয়েছে। সত্যি কথা বলতে, যেটা তোমাদের না বললেই নয়, এই মায়ের নাকি আগে অনেক প্রশংসা ছিল আমাদের এখানে, বাট এখন সেটা দিনের সঙ্গে সঙ্গে সেটা অনেক কিছু স্মৃতি হয়ে গেছে। আর সেটা কি তোমাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করব। এই শীতলা মন্দিরে কিন্তু ফুল পড়ে, মানে মায়ের পায়ে ফুল দেওয়া হয় আর সেই ফুল পড়ে, তারপর পুজো শুরু হয়। আর এটা দেখতে বেশ চমক লাগে। এখানে কোনো ভিডিও ক্লিপ করা যায় না, আমরা করি না আমরা কেউ, কারণ খুবই জাগ্রত, আর এই জিনিসটা আমাদের মধ্যেই থাকুক, এটা আমরা চাই। তো যদি কেউ দেখতে চাও অবশ্যই শীতলা পুজো দিন এখানে আসতে হবে, দেখতে হবে যে মায়ের কাছে কীভাবে ফুল পড়ে। ভীষণ ভালো লাগে, আমরা প্রত্যেকে দেখি। আর ঐশ্বর্য এবার ভীষণ এক্সাইটেড ছিল, কারণ প্রথম বছর দেখেছে, ওর মনে একটা আগ্রহ ছিল যে কিভাবে পড়বে কি না পড়বে, সেটা দেখেছে, দেখে বলছিল যে মা বাড়ি এসে ঠাম্পুকে ফুল ঝরে ঝরে পড়ছিল। আমার শাশুড়ি মায়েরা বলে, বা আমার দিদুনরা, মানে মায়ের মা পাশেই বাড়ি, মানে একদম শীতলা মন্দিরের পাশেই বাড়ি হচ্ছে আমার মামা শ্বশুরের। তো দিদুন বলে যে এই শীতলা মায়ের আগে নাকি খুব আওয়াজ পাওয়া যেত, নূপুরের আওয়াজ, গঙ্গায় চান করতে যেত, এটাও অনেক সময় বুঝতে পারতো সবাই, গা ছমছম করতো। সত্যি কথা বলতে কি আমার এখন গা ছমছমই করছে, একটু গায়ে কাটা দিয়ে উঠছে। এদিকে ঐশ্বর্য দেখো চোখে ধূপ লাগছিল বলে ও কিন্তু চশমা পরে নিয়েছিল, আর এখানে আমি আরও বসে বেশ মিষ্টি মুহূর্ত এনজয় করছিলাম, বেশ ভালো লাগছিলো, অঞ্জলি দেবো বলে বসেছিলাম। কিন্তু এখন তো শুরু হবে না, এখনও অনেক বাকি, কারণ এখনও দণ্ডি হবে, তারপরে ধুনো পড়ানো হবে, তারপরে এখনও কিন্তু মায়ের পায়ে ফুল চাপানো হয়নি, দেরি আছে মায়ের পায়ে ফুল চাপানো, এখনও শুরু হয়েছে দণ্ডি। আর এই দণ্ডি কিন্তু অনেকেই কেটেছে, আমার একটা ননদ ছিল এর মাঝখানে, ও যেটা বলছিলাম মায়ের কথা, যেটা দিদুনের যেহেতু পাশেই বাড়ি এই মন্দিরের সাইডে, আর আমরা বাড়ি থেকেই দেখছিলাম, দেখতেই পাচ্ছি আমরা ঘরের ভিতরে, এই মা নাকি খুবই জাগ্রত ছিল। একটা সময় ছিল যখন নাকি এখান দিয়ে যাওয়া যেত না, মানে এই মন্দিরের সামনে দিয়ে যেতে সবার গা ছমছম করতো, কারণ মা নাকি রাতের বেলা হাঁটতো, ঘুরতো ফিরতো, যাই হোক সবাই নুপুর
নুপুরের আওয়াজ, আর এটা সবাই বিশ্বাসও করতো যে এটা মায়েরই নুপুরের আওয়াজ। যাই হোক, তো একদিন নাকি গঙ্গায় স্নান করতে গেছিলো, তো স্নান করতে গিয়ে নাকি সেই নুপুর খুলে পড়ে গেছিলো এবং কাউকে নাকি একজনকে স্বপ্ন দেখিয়েছিল, সেই যে মানে বলেছিল স্বপ্নে যে আমার গঙ্গায় নুপুর পড়ে আছে, আমার নুপুর এনে দে। তো যাই হোক, সেটা শোনা কথা দিদুন বলেছে, আর সেটা নাকি সত্যি গিয়ে দেখেছিল যে হ্যাঁ, গঙ্গায় একটা নুপুর পড়ে আছে, মায়ের নুপুর। তারপর ওই নুপুরটা আবার এনে মাকে পরানো হয়েছিল। আরও এমন অনেক ব্যাপার আছে যেগুলো মায়ের সম্পর্কে শুনেছি, থাক ওটা বলতে চাইছি না আর। কিন্তু শুনেছি, এটা শুনেছি কেন, মানিও আমি যে ভীষণ জাগ্রত। ঐশ্বর্য যখন স্বাদ হচ্ছিল, মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তো তখন একটা সময় বলে না যে 7 দিন বাড়িতে রাত কাটাতে নেই, তো আমরা সেদিন দিদুনদের এই বাড়িতে গেছিলাম। তো দিদুনের এই কথাটা শুনেছিলাম, আর এই আমারও সেদিন গা খুব ছমছম করছিল। তো সেদিন আমি মাকে মানত করেছিলাম যে ভালোভাবে যদি আমার সন্তান হয়, তো অবশ্যই আমি ওজন মাপে আমি ওকে পুজো দিয়ে যাব। তো সেটা আমি করেছিলাম, আর সত্যি কথা ঐশ্বর্য খুব সুন্দরভাবে সুস্থভাবে হয়েছিল। তো সেই কারণে সেই মানতটা আমি দিয়ে গেছিলাম। আর মায়ের কী কৃপা দেখো, আমি প্রথমবার বলেছিলাম যে মা, আমি প্রথমবারই যে ওজনটা হবে সেই ওজন আমি প্রথমবারই দিয়ে দেবো, একদমই দেরি করব না। কিন্তু সেই বছর কোনো কারণবশত পুজোটা দিতে পারিনি, সেকেন্ড বছর দিয়েছিলাম। আর সেকেন্ড বছর আমার মানত যেহেতু ছিল ডবল ওজন দেব, তো সেকেন্ড বছর আমি ডবল ওজন দিয়ে মায়ের কাছে মানত আমার কমপ্লিট করেছিলাম। এই ছেলেটা 21 বার দণ্ডি কেটেছে, মানে দেখার মতো বিষয় ছিল। সত্যি কথা সবটা তুলতে পারিনি, গা ভিতর শিরশির করছিল, খুব টেনশন হচ্ছিল কীভাবে 21 বার কমপ্লিট করবে। কিন্তু সত্যি কথা কি, মায়ের কৃপা থাকলে না সব কিছু সম্ভব। 21 বার দণ্ডি কাটা এটা কিন্তু কোনো সাধারণ বিষয় নয়। তো যাক, আমরা অঞ্জলি দিতে বসে পড়েছি, আর এদিকে ওজন তোলা হচ্ছিল, মানে একজনের ওজন মানত ছিল, তো সেই ওজন দিচ্ছিল। আর আমার ঐশ্বর্য জানো তো, ছোটোবেলায় আমি ওজন দিয়েছিলাম এই মায়ের কাছে ডবল ওজন। তো সেদিন তো আমি দেখতে পাইনি, কিন্তু আজকে দেখেছিলাম পরে। কিন্তু মেয়েটা ভীষণ কান্না করছিল, কেন জানি না তার মনের ভিতর কী ফিল হচ্ছিল, আমারই চোখ দিয়ে জল এসে যাচ্ছিল। তো এছাড়া আমাদের চন্দননগরে কিন্তু বিদ্যালঙ্কার যে মা রয়েছে শীতলা মায়ের, সেই মায়ের ভীষণ পুজো কিন্তু ধুমধাম করে হয়, আর প্রচুর বড় করে হয়, সেটাও দেখার মতো হয়। অনেক দূর থেকে দণ্ডি কাটতে কাটতে মানুষজন আসে। যাই হোক, অনেকটা ঠাকুরের সম্পর্কে বললাম, অনেকে হয়তো ভুয়ো ভাববে, কিন্তু না, অ্যাকচুয়ালি এটা সত্যি। আর সত্যি কথা আমি প্রমাণ পেয়েছি বলে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোট্ট ক্লিপটা। কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে, বা আমার ফেসবুক থেকে যারা দেখছো ফলো করো না, অবশ্যই ফলো করো। আর এরকম অনেক সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই। আজকের মতো এই ব্লগটা এই পর্যন্ত। পুজো টুজো দিয়ে এসে তারপর আমরা বাড়িতে এসে পান্তা ভাত খেয়েছি।